স্ট্রেস মিডিয়া হাউস অনেক বড় একটা হাউস এবং এতগুলি আউটলেট তারা এখানে প্যাট্রোনাইজ করেন, তাদের এখানকার বিনিয়োগের মধ্য দিয়ে এটা চলছে। এখানে আপনাদের সমস্যা আপনারাই সমাধান করবেন, বাট সেক্ষেত্রে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে আপনারা তো চাইবেনই। বিজ্ঞাপনের নীতিমালার কথা বলছেন আপনারা, তারপরে মনে করেন আমাদের দেশে যে ডাউনলিঙ্কের সমস্যাটা আমরা সমাধান করতে পারি নাই, যে যার খুশি মতো এখানে ঢুকে পৃথিবীর যে কোনো চ্যানেল ঢুকে ঢুকে সে ঘুরে বেড়াচ্ছে। তারপরে ধরেন টেলিভিশনগুলিতে দেখানো হচ্ছে, কিন্তু কয়টা টেলিভিশন বাংলাদেশে আছে, এর টিআরপি রেট আসলে কি রাইট কিনা তার কোনো হিসাব রাখার কোনো সায়েন্টিফিক মেজারমেন্ট নাই। ওয়েস্টবোর্ড তো নাই, আগেই বললাম। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তারপরে প্রিন্ট মিডিয়াকে যদি জিজ্ঞাসা করি ভাই আপনি কত ছাপেন, তাহলে যিনি 100 কপি ছাপেন তিনিও বলেন 1 লক্ষ কপি, আর যিনি 10 লক্ষ ছাপার ক্ষমতা রাখেন তিনিও বলেন 1 লক্ষ। এবং এই বিশ্বাস অবিশ্বাস কথাবার্তা চাপাবাজির উপর দিয়ে কিন্তু এক একটা ডিসিশন দিতে হয়, বিজ্ঞাপন দিতে হচ্ছে, প্রকল্পপত্র দিতে হচ্ছে, এটা করতে হচ্ছে, ওইটা করতে হচ্ছে। সঙ্গত কারণে মন্ত্রী বাহাদুরের একটা বিরাট ক্ষমতা থাকে, যেহেতু কোনো নীতিমালা নাই, হ্যাঁ ঠিক আছে তোমাকে একটা দিব, আচ্ছা ঠিক আছে এটা তোমার দিতে পারে, পরের বার তোমাকে আর একটা দিব, বিরাট একটা ক্ষমতা। মন্ত্রণালয়ের তো এত ক্ষমতা থাকার দরকার নাই, মন্ত্রীর তো এত ক্ষমতা থাকার দরকার নেই। পত্রিকা বা গণমাধ্যমের যে কোনো কিছুরই তার স্ট্যান্ডার্ড ফিক্সড হবে, যে তার কি পরিমাণ পাঠক আছে, আর তার কি পরিমাণ ভিউয়ার আছে, তার কি পরিমাণ রিডার আছে। এরপরে সেই অনুযায়ী যদি সরকার কোনো ধরনের কোনো সহযোগিতা বন্টন করে, বন্টন হবে সেটা নীতিমালার ভিত্তিতে। তাহলে টু ডিটেক্ট দ্যাট আমার কিন্তু একটা সায়েন্টিফিক মেজারমেন্ট প্রসেস দরকার, একটা মেকানিজম দরকার, যে মেকানিজম দিয়ে আমি এই মানে ভ্যালুটা বুঝতে পারবো, কোন আউটলেটের ভ্যালুটা কত, কোন মিডিয়ার ভ্যালুটা কত, রিডার্স ভ্যালু কত, ভিউয়ার্স ভ্যালু কত, পাঠক ভ্যালু কত, তাই না? তো এই কাজগুলি করার জন্য আবার ধরেন প্রচলিত প্রশাসনিক জনবল কাঠামো, আমলাতান্ত্রিক যে জনবল যেটা আমাদের হাতে আছে, উত্তরাধিকার সূত্রে পেয়েছি, তারা আবার ধরেন এই যতক্ষণ বললাম তারাও তো নিজেরাও তো এই সমস্যার সঙ্গে পরিচিত না। ফলে এই কাজ করার জন্য যে ধরনের বিশেষজ্ঞ জ্ঞান লাগে, আমার কিন্তু সরকারি জনবল কাঠামোতে কিন্তু আবার সেই জন্য লোকজন নাই। সেখানে কিন্তু আবার দেখা যাচ্ছে যে আমাকে নলেজ আউটসোর্সিং করার জন্য আমাকে কিন্তু আউটসোর্সিং করতে হচ্ছে, বুদ্ধি বের করতে হচ্ছে, যে আমি রেভিনিউর টাকা দিয়ে যেহেতু আমি এই লোক পাচ্ছি না, এই এক্সপার্ট যেহেতু পাচ্ছি না, তাই আমি এই এক্সপার্টিসটা আমাকে তাহলে আউটসোর্সিং করতে হবে। তাহলে আউটসোর্সিং করবো কীভাবে? তখন আবার আমাকে প্রকল্পে যেতে হচ্ছে। আমি এটা বোঝানোর জন্য যে চাইলেই যে চট্টগ্রাম পাচ্ছি তাও কিন্তু না। প্রথমত সমস্যাটা বোঝাটাই কঠিন, দ্বিতীয়ত বোঝার পরে আবার ওটাকে সমাধান করতে চাইলে সেখানেও কিন্তু আমলাতান্ত্রিক বহু কিছু জটিলতা রয়ে গেছে। আবার হোল সিস্টেমকে একেবারে এই মুহূর্তে ফ্রেন্ডলি করে ফেলবো, ডেভেলপমেন্ট ফ্রেন্ডলি করব, অথবা ট্রান্সফরমেশনের জন্য এটাকে মানে ফ্রেন্ডলি করে ফেলবো, তার জন্য যে পরিমাণ এক্সপেরিয়েন্স, নলেজ এবং পুরো ইনফরমেশনগুলিকে যেভাবে গ্যাদার করা দরকার, সেই কাজটা কিন্তু এখনো শেষ হয় নাই। আমার একটা মিনিস্ট্রি যদি এই পরিমাণ অবস্থা, এই ক্রাইসিসটা ভুগি, তাহলে আপনি বোঝেন তাহলে অ্যাজ এ হোল রাষ্ট্র তাহলে কি অবস্থায় আছে। হ্যাঁ, মুখে মুখে এখানে অনেকেই ডিজিটাল বাংলাদেশ, অমুক তমুক, এই সেই নানান রকম কথাবার্তা আমরা শুনেছি, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আসলে আজ পর্যন্ত দেখা গিয়েছে যে আমরা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের খুব সামান্যটাই কিন্তু ব্যবহার করছি। মাঝখানের এই সময়তে কত দ্রুত একটা সম্মানজনক বিজ্ঞাপন নীতিমালা, একটা সম্মানজনক ওয়েস্টবোর্ড, একটা সম্মানজনক রেগুলেটরি অথরিটি, রেগুলেশন রুলস অ্যান্ড ইয়ের মধ্যে ঢোকা যায়, সেই কাজগুলি অন্তর্বর্তীকালীন সময়ে খুব দ্রুত করছি, কিন্তু বড় সব মানে পুরো কাজটা কিন্তু আরো অনেক বড়। আপনাদের মাথার মধ্যে যে বোঝা আছে চিন্তা, তার সঙ্গে আর একটু বোঝা বাড়িয়ে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে। ধন্যবাদ।